বৈরাগ্য শিক্ষা নিকেতন চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা জানো এটি একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। বাংলা ও ইংরেজি বিষয়ে যে কোনো শ্রেণীর উপযোগী শিক্ষামূলক ভিডিও পাবার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা সম্পর্কে। তো আফ্রিকা কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক দশম শ্রেণীতে পাঠ্য হিসেবে নির্বাচিত হয়েছে। যেসব ছাত্রছাত্রী দশম শ্রেণীতে পড়ছো এবং মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভিডিওটি তাদের অনেক সাহায্য করবে। কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে এই ভিডিওতে। তো শুরু করা যাক ভিডিওটি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি প্রবাসী পত্রিকায় 1343 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। পরে এটি পত্রপুট কাব্যে অন্তর্ভুক্ত হয়। এটি পত্রপুট কাব্যের 16 সংখ্যক কবিতা। কাব্যটি কবি অমিয় চক্রবর্তীকে উৎসর্গ করেছিলেন। কবিতাটির লাইন ধরে আলোচনার পূর্বে এর ভাববস্তু সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই কবিতাটিকে 4টি অংশে ভাগ করে আলোচনা করছি, এতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কবিতার প্রথম অংশে আছে আফ্রিকার সৃষ্টিকালীন ইতিহাস। আফ্রিকাকে রবীন্দ্রনাথ নারীর সাথে তুলনা করে তার মহিমা কীর্তন করেছেন। প্রথম অংশে পৃথিবীর সৃষ্টিকালীন ভাঙাগড়ার ছবি এঁকেছেন। ক্রমাগত ভাঙাগড়ার মধ্যে দিয়ে পৃথিবীতে আফ্রিকার জন্ম হয়েছিল। এরপর নানা বাধা বিপত্তি অতিক্রম করে আফ্রিকা তার অনন্য সুলভ রুদ্র রূপ নিয়ে নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারল। এই অংশে আফ্রিকার গৌরব বর্ণনা করেছেন কবি। এর পরের অংশে আফ্রিকার অপমানের ও পরাজয়ের ইতিহাস লিপিবদ্ধ করেছেন কবি। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক তাদের লোভ চরিতার্থ করার জন্য আফ্রিকাকে বন্দী করল। আফ্রিকার বুক থেকে রক্ত ঝরল। তার হাজার হাজার বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস কলঙ্কিত হলো। আর তৃতীয় অংশে আছে অস্তগামী সভ্যতার। এই অংশে আফ্রিকার উপর চলতে থাকা অপমান ও লাঞ্ছনার জন্য কবি অনুতাপ প্রকাশ করেছেন। আফ্রিকার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আছে এই তৃতীয় অংশে। আশা করি কবিতাটির ভাববস্তু সম্পর্কে তোমাদের সামান্য বোঝাতে পারলাম। এবার মূল কবিতায় ফিরে আসি। কবিতার প্রথমে আছে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে দিশাহীন। আদিম যুগ ছিল দিশাহীন ও বিক্ষুব্ধ। পৃথিবীর সৃষ্টিকালে বারবার রূপান্তর ঘটছিল। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ সে সময়ে পৃথিবীকে ভাঙছিল আর গড়ছিল। কবি বলেছেন সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বর তার সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারছিলেন না, তাই বারবার ভেঙে গড়ছিলেন। এভাবেই ভাঙা গড়ার দ্বারা 7টি বড় মহাদেশীয় পাত ও অনেকগুলি ছোট ছোট পাতের সৃষ্টি হলো। ফলে ভিন্ন ভিন্ন স্থলভাগ সৃষ্টি হলো, সেগুলিকে আমরা মহাদেশ বলি। আফ্রিকার জন্ম সেই প্রাগৈতিহাসিক কালে। এর পরে আছে তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। ঈশ্বর তার সৃষ্টি সম্পর্কে সন্তুষ্ট না হওয়ায় পৃথিবীকে বারবার নতুন রূপ দান করছিলেন, তবুও সন্তুষ্ট হতে পারছিলেন না। তাই তিনি অধৈর্য হয়ে পড়লেন। আর অধৈর্য প্রকাশ পাচ্ছিল তার মাথা নাড়ার মধ্যে দিয়ে। আসলে কবি প্রাকৃতিক দুর্যোগ ও অভিঘাতগুলিকে কাব্যিক রূপ দান করেছেন ঈশ্বরের প্রসঙ্গ উল্লেখ করে। বৈজ্ঞানিকদের মতে সেই আদিমকালে টেকটনিক প্লেটগুলির নড়াচড়ার জন্যই আফ্রিকা এশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে সরে গিয়েছিল। কবি বলেছেন রুদ্র সমুদ্র বা ক্রুদ্ধ ও অশান্ত সমুদ্র
আফ্রিকাকে তার মূল স্থান থেকে ছিনিয়ে নিয়ে গেল। প্রাচী, এখানে প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক। আমরা প্রাচী শব্দটিকে এশিয়া মহাদেশ অর্থে গ্রহণ করব। কবি আফ্রিকাকে মানবী রূপ দান করেছেন বলেই তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেছেন। দেখো, এর পরে আছে, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। আফ্রিকা তার মূল ভূখণ্ড থেকে অপহৃত হবার পর দুর্দান্ত সমুদ্র থেকে তাকে অরণ্যের অন্ধকারে নির্বাসন দিয়েছিল। বনস্পতি শব্দের অর্থ দেখে নেব। বনস্পতি শব্দের অর্থ বৃহৎ বৃক্ষ। এই শব্দের অর্থগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবে। আফ্রিকার বুকে গহন অরণ্য, সেই অরণ্য এত ঘন যে সূর্যের আলো যেখানে প্রবেশের ছাড়পত্র পায় নাই। অন্তপুর, এখানে অন্তপুর শব্দের অর্থ হচ্ছে পুরের ভিতর বা প্রাসাদের ভিতর। আলো যেখানে কৃপণ, অর্থাৎ ঘন অন্ধকার। এখন থেকে শুরু হলো আফ্রিকা জীবনের এক সংগ্রাম। কবিতায় দেখো, এর পরে আছে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সঙ্গীহীন নির্জনে নির্বাসিত হবার পর শিশু আফ্রিকাকে রুদ্র সমুদ্র ও ক্রুদ্ধ প্রকৃতির সাথে নিরন্তর সংগ্রাম করতে হয়েছিল। নিভৃত, নিভৃত শব্দের অর্থ নির্জন। সমুদ্রবক্ষে নির্জনে আফ্রিকা দুর্গম প্রকৃতির রহস্যকে চিনছিল। একই সঙ্গে কিভাবে দুর্গম প্রকৃতিকে পরাভূত করা সম্ভব সেই রহস্য অর্জন করছিল। ঝড়, ভূমিকম্প, সুনামির আঘাত আফ্রিকার বাল্যকালকে বিপর্যস্ত করছিল। আর এই ভয়ঙ্কর প্রকৃতির কাছ থেকে মন্ত্র শিখে তার চেতনাতীত মনে চেতনার সঞ্চার হলো। সব কিছু জয় করে জীবন সংগ্রামে জয়ী হবার দুর্দম বাসনা জাগলো আফ্রিকার মনে। দৃষ্টি অতীত, এখানে যে শব্দটা দৃষ্টি অতীত, এই শব্দের অর্থ যা দেখা যায় না। জাদু হলো অতি লৌকিক। তাহলে আফ্রিকার চেতনাতীত মনে কে চেতনা জাগিয়েছিল? উত্তর হবে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু বা রহস্যময় প্রকৃতি, যা দেখা যায় না। এর পরের অংশে আছে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। রহস্যময় প্রকৃতির কাছ থেকে রহস্যের বীজ মন্ত্র শিখে আফ্রিকা ভয়কে জয় করল। সহজেই ভীষণকে বা ভীতিকে বিদ্রুপ করতে পারল। বিদ্রুপ শব্দের অর্থ ব্যঙ্গ বা তাচ্ছিল্য করা। বিরূপের ছদ্মবেশে আত্মপ্রকাশ ঘটল তার। সৃষ্টিকালে যা কিছু তার ভয় বা সংখ্যার কারণ ছিল, সেই সংখ্যাকে হার মানালো আফ্রিকা। এখন আর নিজে শঙ্কিত না হয়ে সকলের বিস্ময় হয়ে উঠল। আর নিরন্তর যুদ্ধ বা জীবন সংগ্রাম করতে করতে আফ্রিকা হয়ে উঠল উগ্র। তার বিভীষিকাময় রূপের প্রচণ্ড মহিমায় বিশ্ব স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকল। উগ্র শব্দের অর্থ ভয়ানক। তাণ্ডব শব্দের অর্থ লড়াই বা যুদ্ধ। দুন্দুভি হলো যুদ্ধের সময় ব্যবহৃত এক বাদ্যযন্ত্র। এইগুলো তোমরা পয়েন্ট করে রাখবে, এই অর্থগুলো তোমাদের খুব কাজে লাগবে। দুন্দুভিনীনাদ হলো দুন্দুভির শব্দ, যা যুদ্ধের বা ধ্বংসের প্রেক্ষাপটকে চিহ্নিত করে। এই হলো কবিতার প্রথম অংশ। আমরা প্রথমেই বলেছিলাম কবিতাটির 4টি ভাগে আমরা ভাগ করে আলোচনা করব। তো কবিতাটির প্রথম অংশ হলো এটা, তারপর দ্বিতীয় অংশে যাব। তাহলে তোমরা শিখলে আফ্রিকার জন্ম কিভাবে হয়েছিল, আফ্রিকা কিভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করে নিজেই রহস্যময়ী ও ভীষণা হয়ে উঠল। এরপর দ্বিতীয় অংশে প্রথম লাইনে আছে, হাই ছায়াবৃতা। আফ্রিকা ছায়া দ্বারা আবৃতা, ছায়াবৃতা। কারণ আগেই জেনেছ যে গহন অরণ্য আফ্রিকাকে বন্দী করেছে। আর হাই এই অব্যয় পদটির দ্বারা আফ্রিকার প্রতি কবি সমব্যথা প্রকাশ করেছেন।
এরপরে কবি লিখছে, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। সমগ্র পৃথিবী আফ্রিকাকে উপেক্ষা করেছিল। আফ্রিকায় যে মানুষ আছে সেই মানুষের অন্তরে মানবতা আছে তা জানত না পৃথিবীর সভ্য মানুষরা, কিংবা জেনেও উপেক্ষা করেছিল। জঙ্গল ঘেরা পরিবেশে আফ্রিকার মানুষ ও অন্য সব প্রাণীর বিচরণ, আঁধারের কালি ছড়িয়ে আছে সর্বত্র, তাই কালো ঘোমটা কথাটা কবি বলেছেন। আর ঠিক পরেই আফ্রিকার ট্র্যাজেডি বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ। এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা, এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি। ওরা লোহার হাত করে নিয়ে এলো কেন? ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে বন্দি করতে এলো লোহার হাত করে দিয়ে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউরোপীয়রা কেন আফ্রিকাকে বন্দি করলো? এর কারণ একটাই, তারা আফ্রিকার বনজ সম্পদ, খনিজ সম্পদ ও মানব সম্পদকে লুণ্ঠন করতে এলো। তাদের লোভ এতই বেশি ছিল যে আফ্রিকার গৌরব ম্লান হয়ে গেল। আধুনিক অস্ত্রে সজ্জিত ইউরোপীয় শাসকের ক্ষমতা ও হিংস্রতা আফ্রিকার নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। অর্থাৎ সুদীর্ঘকাল ধরে আফ্রিকা যে ভয়ঙ্করী রূপ অর্জন করেছে তা ইউরোপীয়দের লোভের কাছে পরাভূত হলো। তাদের অহংকার আফ্রিকার অন্ধকারের থেকেও কালো। কবি তীক্ষ্ণ ভাষায় সভ্যতার ধ্বজাধারী সাম্রাজ্যবাদীদের আক্রমণ করেছেন। তিনি বলেছেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। যারা সভ্য বলে অহংকার করে, নিজেদের সভ্যতার পতাকা ওড়ায়, তারা যে সভ্য নয় এই লাইন দুটিতে তা বলেছেন কবি। নির্লজ্জভাবে তারা নিজেদের লোভের প্রকাশ করল। তারা প্রমাণ করে দিল তারা আদেও মানুষ নয়, অমানুষ। আফ্রিকার নেকড়ে হিংস্রতম প্রাণী, তাই এই হিংস্রতা নিষ্ঠুর প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য প্রয়োজন। কিন্তু সাম্রাজ্যবাদীদের লোভ তাদের জীবন সংগ্রামের অঙ্গ নয়, তা শুধুই অমানুষতা। এবার দেখো এর পরে আছে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে কি দেখছো? না, আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী দস্যু ইউরোপীয়রা যে নির্মম অত্যাচার চালালো তাতে আফ্রিকার বুক থেকে রক্ত ঝরল। সেই রক্তে পাথর ধুলো মিশে কাদার পিণ্ড তৈরি হলো। দস্যু পায়ের কাঁটা মারা জুতো বা সাম্রাজ্যবাদী ইউরোপীয়দের মিলিটারি শক্তি আফ্রিকার মানুষকে নির্মমভাবে শোষণ ও পোষণ করল। আফ্রিকার দুঃখের ও যন্ত্রণার পরিমাণ এত বেশি যে তারা প্রকাশ করার ভাষা থাকলো না। আবার অন্যভাবে বলতে পারি, দস্যু শাসকরা তার ভাষাকে বা বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তাই তার কান্না ছিল ভাষাহীন। তাদের কান্নার চিৎকার আমরা শুনতে পাবো না। আফ্রিকার বেদনা ও যন্ত্রণায় দগ্ধ, স্তব্ধ ও বাষ্পাকুল হলো অরণ্যপথ। আর এতদিন ধরে যে গৌরব আফ্রিকা অর্জন করেছিল তা অপমানিত হলো, লজ্জিত হলো, লাঞ্ছিত হলো। এই অপমান ও পরাজয়ের গ্লানি আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন হয়ে গেল। তাহলে তোমরা দেখলে কবিতার প্রথম অংশে আফ্রিকার গৌরব ও দ্বিতীয় অংশে লাঞ্ছনার ছবি আছে। এবার আসি কবিতার তৃতীয় অংশে। এখানে আছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের। আর এখানে দেখো,
সম্পূর্ণ বিপরীত চিত্র। আফ্রিকার বুক থেকে রক্ত ঝরানো সাম্রাজ্যবাদী দেশগুলি কত সুখে আছে। সেখানে দয়াময় দেবতার নামে সকালে সন্ধ্যায় পূজার ঘণ্টা বাজছিল। কি সুন্দর ব্যঙ্গ! যারা চরম নিষ্ঠুরতার পরিচয় দিল, দয়াময় দেবতার সৃষ্টিকে অপমান করল, আবার কিনা দেবতার আরাধনা করছে তারাই। শিশুরা যেখানে সুরক্ষিত, তারা নিরাপদে মায়ের কোলে খেলা করছিল, আর কবিতার সঙ্গীতে সুন্দরের আরাধনা করছিল। একদিকে আফ্রিকার হাহাকার ও যন্ত্রণা মেশানো কান্না, অন্যদিকে ইউরোপের সুখের চিত্র অঙ্কন করেছেন কবি। সভ্যতার মুখোশ খুলে দিয়েছেন। কবিতার চতুর্থ বা শেষ অংশে কবি নিজের অবস্থানটিকে বুঝিয়ে দিয়েছেন। কবিতার শেষ অংশটা আমরা দেখব। বলেছেন, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে বসুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ তোমরা কি দেখছো না, বর্তমান বিশ্ব আর মানুষের নিরাপদ আশ্রয়স্থল নয়। পশ্চিম দিগন্তে বলতে এখানে পশ্চিমা দেশগুলির কথা বলা হয়েছে। তো পশ্চিম দিগন্তে প্রদোষকালে এখানে কথার অর্থ হবে সন্ধ্যাবেলা। সভ্যতার অপমৃত্যু ঘটতে চলেছে। সভ্যতা ও মানবতা ধ্বংসের প্রান্তে, অর্থাৎ সন্ধ্যাবেলায় উপনীত হয়েছে। শীঘ্রই সভ্যতার শেষ রেখাটুকু মুছে যাবে, মানবতা চির অন্ধকারে ঢেকে যাবে। বর্তমানে পৃথিবী যেন হিংস্র পশুদের, অর্থাৎ মানবতাহীন নিষ্ঠুর মানুষের বিচরণ ভূমি হয়ে উঠেছে। আর এই ক্রান্তিকালে কবির আহ্বান শুভ বুদ্ধি সম্পন্ন কবির কাছে, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবির অন্তর হয় শুভ বুদ্ধি সম্পন্ন। কোনো রাজনীতিবিদ বা সাম্রাজ্যবাদী শাসক আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করবে না। তাই রবীন্দ্রনাথ যুগান্তরের কবিকে তার লেখনীর মাধ্যমে মানহারা মানবী আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ। একটা যুগের শেষ হয়ে অন্য যুগের সূচনা হতে চলেছে, তাই যুগান্তর। সন্ধ্যার শেষ রশ্মিপাত বলতে কবি বুঝিয়েছেন অন্ধকারময় কালযুগ আসতে চলেছে। অল্প হলেও এখনো কবির মনে মানবতা আছে। তাই আফ্রিকার এই সভ্যতার গ্লানি ও তার জন্য ক্ষমা ভিক্ষার পাত্র একমাত্র কবি বা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে কারণ আফ্রিকাতেই সত্যকার মানবতা ছিল ও আছে, কিন্তু তা আজ অপমানিত বা মানহারা। পৃথিবীময় হিংস্র প্রলাপ শুনতে পাচ্ছেন কবি। সেই প্রলাপের মধ্যে ক্ষমা প্রার্থনার সত্য উচ্চারণ শুনতে চেয়েছেন তিনি। এখনও ক্ষমা না চাইলে আর সভ্যতার গ্লানি মোচনের সময় পাওয়া যাবে না। তাই বলেছেন সভ্যতার শেষ পূর্ণবাণী। কবিতাটি এখানেই শেষ করছি। আজকের কবিতা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।